খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত বেঙ্গল 24 চ্যানেল থেকে। প্রতিদিনের বাছাই করা 7টি তাজা খবর পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। বিস্তারিত খবরে যাওয়ার আগে বিশেষ সংবাদগুলি এক নজরে। দুঃসময়ের বন্ধু প্রধানমন্ত্রী মোদীকে সর্বোচ্চ সম্মান প্রদান শ্রীলঙ্কার, অস্বস্তি বাড়ল চীনের। সরকারি নিয়ম সত্ত্বেও ডিম নেই মিড ডে মিলে, প্রশ্ন করতেই পড়ুয়াদের কপালে জুটল ঝাঁটার বাড়ি। পয়লা বৈশাখের মধ্যেই মমতাকে টাইট ডেডলাইন, এবার নবান্ন অভিযানের ডাক চাকরিহারাদের। রামনবমীর আগে অস্ত্র মিছিল হাওড়ার সাকরাইলে, কড়া ব্যবস্থা নিতে পারে পুলিশ। যখন একজন নকশাল মারা যায় কেউ খুশি হয় না, ছত্তিশগড়ে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিতে ভিজবে দক্ষিণবঙ্গ, রামনবমীতে বাদ সাধবে ঝড় বৃষ্টি। আসছি বিস্তারিত খবরে। পরপর বিদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সদ্য তিনি ছিলেন থাইল্যান্ডে, সেখানে বিমস্টেক সম্মেলনে সেরেই তিনি পৌঁছেছেন শ্রীলঙ্কায়। সেখানে কার্যত রাজকীয় অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় পা রাখতে ঐতিহাসিক ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে জ্ঞান স্যালুট দিয়ে স্বাগত জানানো হলো তাকে। পাশাপাশি শ্রীলঙ্কার সর্বোচ্চ সম্মানেও সম্মানিত হলেন নরেন্দ্র মোদী। সে দেশের প্রেসিডেন্ট অনুরা কুমার দিশনায়কে বিশেষভাবে অভ্যর্থনা জানিয়েছেন তাকে। এরপরেই শ্রীলঙ্কার সর্বোচ্চ সম্মান মিত্র বিভূষণে সম্মানিত করা হয় তাকে। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্যের উন্নতিতে ব্যতিক্রমী অবদান রাখার জন্য মোদীকে এই সম্মান দেওয়ার কথা ঘোষণা করে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেন, আমরা বিশ্বাস করি যে নরেন্দ্র মোদী এই সম্মানের যোগ্য। তাকে এই সম্মান দিতে পেরে আমরা গর্বিত। মিত্র বিভূষণে সম্মানিত হয়ে নরেন্দ্র মোদী বলেন, এই সম্মান তার একার নয়, 140 কোটি ভারতবাসীর। এই সম্মান প্রমাণ করে যে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে এখনও ঐতিহাসিক সম্পর্ক এবং গভীর বন্ধুত্ব অটুট রয়েছে। উল্লেখ্য, এর আগে শ্রীলঙ্কার এই মিত্র বিভূষণ সম্মান দেওয়া হয়েছিল মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মামুন আব্দুল গায়ুম এবং প্যালেস্টাইনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাতকে। এই নিয়ে মিশর, সৌদি আরব সহ মোট 22টি দেশের থেকে সম্মানিত হলেন ভারতীয় প্রধানমন্ত্রী। আর সেই সঙ্গে অস্বস্তিও বাড়ল চীনের। সরকারি স্কুলে মিড ডে মিলের খাবার নিয়ে ইতিপূর্বে উঠে এসেছে একাধিক অভিযোগ। কখনো বাচ্চাদের রান্নার খাবারের মধ্যে পাওয়া গিয়েছে টিকটিকি কিংবা অন্যান্য পোকামাকড়, আবার কখনো প্রশ্ন উঠেছে খাবারের গুণগত মান নিয়েও। তবে এবার প্রকাশ্যে এলো একবারে অন্যরকম এক ঘটনা। সরকারি নির্দেশে প্রত্যেকটি স্কুলে দুপুরে খাবারে ডিম দেওয়া বাধ্যতামূলক, তবুও মিড ডে মিলের খাবারে দেওয়া হয়নি ডিম। তাই নিয়ে অভিযোগ তুলেছিল স্কুলের এই 5ম শ্রেণীর এক পড়ুয়া, আর তাতেই তাকে ঝাঁটা মারার অভিযোগ উঠল রাধুনির বিরুদ্ধে। ইতিমধ্যে সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এই ঘটনায় বাংলার নয়, কিন্তু কেরলের একটি সরকারি স্কুলে পড়ুয়াদের ডিম না দেওয়ার অভিযোগ ওঠে। তাই রাধুনির কাছে ডিম না দেওয়ার কারণ জানতে চেয়েছিল 5ম শ্রেণীর এক পড়ুয়া। অভিযোগ তখনই নাকি ওই অভিযুক্ত রাধুনি লক্ষ্মী তাকে মারধর করে। জানা যাচ্ছে এই ঘটনায় তাকে সাহায্য করেছিল সহকারী রাধুনি মুনিয়াম্মাল। সেই দৃশ্য ওই স্কুলেরই এক 4র্থ শ্রেণীর পড়ুয়া ক্যামেরাবন্দি করে। পরে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। রবিবার রামনবমী, তার আগে শনিবার হাওড়ার সাকরাইলে অস্ত্র মিছিল। কয়েকশো মানুষ এই মিছিলে অংশ নেন। ডিজে বাজিয়ে নাচতে নাচতে রামচন্দ্রের মূর্তি নিয়ে আসেন তারা। অনেকে হাতেই তরোয়াল, ত্রিশূল দেখা গিয়েছে। বেশ কয়েকজন যুবককে আবার অস্ত্র হাতে খেলা দেখাতেও দেখা যায়। যদিও পুলিশ জানিয়েছে এই মিছিলের অনুমতি ছিল না, তাই উদ্যোক্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। কিন্তু মিছিলের উদ্যোক্তাদের দাবি, রামনবমীতে অস্ত্র মিছিল একটা প্রথা। সাকরাইলের মানিকপুরের রাজগঞ্জ এলাকায় এই অস্ত্র হাতে মিছিল হয়েছে। জানা গিয়েছে বহু মানুষ শনিবার দুপুরে রাজগঞ্জ থেকে শোভাযাত্রা করে ঘোড়ায় টানা রথে চড়িয়ে রামচন্দ্রের মূর্তি আনতে যান। মানিকপুর নামে একটি গ্রামে রামনবমীর পুজোর আয়োজন করা হয়েছে রবিবার। এই পুজোর উদ্যোক্তা সিংহ বাহিনী নামে একটি হিন্দু সংগঠন। রামচন্দ্রের মূর্তি নিয়ে ফেরা শোভাযাত্রায় অনেকের হাতেই দেখা যায় তরোয়াল, ত্রিশূল, কাটারি, দা, হাসুয়া মতো অস্ত্র। ডিজের তালে নাচতে দেখা যায় মহিলা, নাবালক ও শিশুদেরও। মিছিলে ছিলেন সাধু সন্তরাও। অস্ত্র হাতে মিছিলের কারণ জানতে চাইলে উদ্যোক্তারা জানিয়েছেন, রামনবমীতে অস্ত্র হাতে মিছিল করাটা একটা প্রথা। প্রতি বছরও এভাবেই রামনবমীর আগের দিন মিছিল হয়ে থাকে, এবারও হয়েছে। এই শোভাযাত্রাকে ঘিরে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। একাধিক আইপিএস অফিসার উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। যদিও হাওড়া পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাকরাইলের রামনবমীর আয়োজকদের অস্ত্র নিয়ে মিছিল করার কোনো অনুমতি ছিল না। অস্ত্র প্রদর্শনের জন্য আয়োজকদের বিরুদ্ধে পুলিশি আইনি ব্যবস্থা নিতে হতে পারে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার বলেছেন যে নকশালরা ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে আদিবাসীদের উন্নয়ন থামাতে পারবে না। নকশালদের অস্ত্র ত্যাগ করার আবারও আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন সরকার 2026 সালের মার্চের মধ্যে নকশালদের অবসান ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্য সরকারের বস্তার পাণ্ডব উৎসবের সমাপনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেন, এখানে যখন গুলি চালানো হতো, বোমা ফাটানো হতো, সেই সময় এখন চলে গিয়েছে। যাদের হাতে অস্ত্র আছে তাদের আমি অনুরোধ করছি, অস্ত্র নামিয়ে মূলধারায় আসুন, কারণ আপনারা আপনাদেরই। একজন নকশাল নিহত হলে কেউ খুশি হয় না। এই অঞ্চলের উন্নয়নের প্রয়োজন। গত 50 বছরে যে উন্নয়ন এখনো পৌঁছায়নি, মোদিজি 5 বছরে এখানে উন্নয়ন আনবেন। তিনি আরও বলেন, বস্তারে তখনই শান্তি প্রতিষ্ঠিত হতে পারে যখন শিশুরা স্কুলে যায়, মায়েদের স্বাস্থ্যের যত্ন নেওয়া হয়, আদিবাসীরা অপুষ্টিতে ভোগে না এবং তাদের শিক্ষার ব্যবস্থা থাকে। প্রতিটি গ্রামে একটি ডিসপেন্সারি থাকে, প্রতিটি তহসিলে একটি হাসপাতাল থাকে, প্রতিটি বাড়িতে বিনামূল্যে 7 কেজি চাল পৌঁছায়, প্রত্যেকের কাছে আধার কার্ড, রেশন কার্ড এবং স্বাস্থ্য বীমা থাকে। এটা তখনই সম্ভব যখন বস্তারের মানুষের সিদ্ধান্ত নেবেন যে এখনকার প্রতিটি গ্রামে নকশাল মুক্ত হবে। মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই এবং উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা ঘোষণা করেছেন যে যেসব গ্রামে নকশালদের আত্মসমর্পণ করতে এবং নিজেদের নকশাল মুক্ত ঘোষণা করতে সাহায্য করবে, সেই গ্রামে 1 কোটি টাকার নির্মাণ কাজ উপহার দেওয়া হবে। অমিত শাহ বলেন, 2025 সালে এখনো পর্যন্ত 521 জন নকশালবাদী আত্মসমর্পণ করেছেন, যেখানে 2024 সালে এই সংখ্যা ছিল 881। তিনি বলেন, যেসব নকশালবাদী বুঝতে পেরেছেন যে উন্নয়নের জন্য বন্দুক, আইডি এবং গ্রেনেডের প্রয়োজন নেই, বরং কম্পিউটার এবং কলম প্রয়োজন, তারা আত্মসমর্পণ করেছেন। বস্তার পাণ্ডব উৎসবের প্রশংসা করে শাহ বলেন যে আগামী বছর এটি জাতীয় পর্যায়ে আয়োজন করা হবে। তিনি বলেন যে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এবং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার এবং আদিবাসী ভাই বোনদের আশীর্বাদ করার জন্য অনুরোধ করবেন। গোটা দেশে 5টি ঘূর্ণিঝড় সক্রিয় রয়েছে। এই সবের জেরে গোটা দেশেই ঝড় বৃষ্টির সম্ভাবনা, ভিজবে বাংলাও। বৃহস্পতিবার পর্যন্ত টানা দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামীকাল ভিজতে পারে কলকাতা সংলগ্ন 4 জেলা। সব মিলিয়ে রামনবমীতে কেমন থাকবে আবহাওয়া, রইল আগাম আপডেট। রবিতে অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়া, এই 4 জেলায়। ভারী বৃষ্টি হবে না কোথাও, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে আগামী সোমবার থেকে আবহাওয়ার বদলাবে, বৃষ্টি বাড়বে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বইবে 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। শিলাবৃষ্টিও হতে পারে একাধিক জেলায়। দক্ষিণবঙ্গে বিকাল ও সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির প্রবণতা বাড়বে জেলায় জেলায়। নতুন সপ্তাহে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। তবে ভারী বৃষ্টি হবে না কোথাও, বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, বইতে পারে ঝোড়ো হাওয়া। শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় মেঘলা ছিল আকাশ, তবে বাড়ছে আর্দ্রজনিত অস্বস্তি।